কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালোই আছো। আর আমি তোমাদের ডিবি স্যার, আমিও আছি বিন্দাস। আজকে হেডিং থেকে বুঝতে পারছো কি পড়াবো? তাপ অর্থাৎ হিট। তো এটা কিন্তু মাধ্যমিকে একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার কিন্তু, ঠিক আছে, যেখান থেকে ভালো টাইপ কিন্তু কোশ্চিন আসে। তো এখান থেকে পুরো পার্টটা আমি কভার করবো, মন দিয়ে খেয়াল করো মোট দুটো ভিডিওর মধ্যে। আশা করি প্রত্যেকটা পার্ট কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। আর চ্যালেঞ্জ দিচ্ছে পুরো পার্টটা দেখার পর একটা পার্ট, একটা কনসেপ্ট তোমাদের কিন্তু বাকি থাকবে না। আর যা যা কোশ্চিন পড়াবো এর মধ্যে তো মাধ্যমিকে তো কমন পাবেই, গ্যারান্টি দিচ্ছে। ওকে, তো শুরু করা যাক তাপ চ্যাপ্টার। আরে ভাই, বিয়ে বাড়িতে যাচ্ছি, বড় বউ দেখবো না তা বললে হয়? দেখতে তো হবেই না। তাপ চ্যাপ্টার পড়বো, তাপ কি জানবো না তা করলে কি আর হয়? অবশ্যই আগে বেসিকটা জানার চেষ্টা করো যে তাপ আর উষ্ণতা বা তাপমাত্রা কি একই জিনিস না আলাদা জিনিস। কি মনে হচ্ছে? আমরা অলরেডি পড়ে এসেছি আগে থেকে যে তাপ, তাপমাত্রা বা উষ্ণতা একই জিনিস না আলাদা জিনিস। আর এটাও আমরা জানি, আমরা কি জানি যে তাপমাত্রা মাপি কার সাহায্যে? থার্মোমিটারের সাহায্যে। কি বললাম? তাপমাত্রা মাপায় কার সাহায্যে? থার্মোমিটারের সাহায্যে মাপা হয়। ব্যাপারটা কীরকম জিনিস মন দিয়ে খেয়াল করো। তাপমাত্রা ব্যাপারটা ধরে নাও এখানে একটা বরফ আছে বা আইস আছে, আইস আছে এখানে। ধরে নাও কোনো একটা লোহার বস্তুকে আমি গরম করে রেখে দিয়েছে। কি আছে এখানে? একটা গরম লোহার বস্তু আছে, গরম লোহার বস্তু আছে। তো যদি আমি এখন থার্মোমিটারকে নিয়ে এর মধ্যে ডুবাই বা এর মধ্যে রাখি, তো তখন ওর মধ্যে আমি যেই মানটা পাবো সে এর মধ্যে রাখলে একই রকম মানটা পাবো না, এটা বলতে পারি। তো এখানে রাখলে কী হবে? নিশ্চয়ই থার্মোমিটার নিশ্চয়ই কম মানটা দেখাবে, আর এখানে রাখলে কী হবে? নিশ্চয়ই মানটা বেশি দেখাবে। অর্থাৎ তাপমাত্রা হলো সেটা যে কোনো একটা বডি কতটা গরম বা কতটা ঠান্ডা, ওটার ডিগ্রিটা বা পরিমাপটা যার সাহায্যে মেজারমেন্ট করে থাকি আমরা, তাকে বলা উষ্ণতা, ঠিক আছে। এইটা বলতে পারি আমরা যে টেম্পারেচারটা কী জিনিস বলো তো? যে ওটা ডিগ্রি। কার ডিগ্রি? যে কতটা হটেস্ট বা কতটা হচ্ছে ওটা আমাদের কুলেস্ট, তার ডিগ্রি মেজারমেন্ট করা হয় টেম্পারেচার দিয়ে। তাহলে এবার তাপটা তাহলে কী জিনিস? একটা সিম্পল এক্সাম্পল মধ্যে খেয়াল করো, তাপটা কী জিনিস। ধরে নাও আমি একটা জায়গার মধ্যে অনেকটা বেশি পরিমাণ জলটা গরম করেছি। গরম করার পর আমি দেখলাম কি, এখন থার্মোমিটারকে আনলাম, এনে এখন এর মধ্যে রাখলাম। তখন দেখলাম কি পুরো জলের মধ্যে তাপমাত্রার মানটা পেলাম 100 ডিগ্রি সেলসিয়াস পেয়ে গেলাম। দেন করলাম কি, এখান থেকে সামান্য পরিমাণ জলটাকে কাপের মধ্যে রাখলাম। তাহলে এই জলের যা তাপমাত্রা, এই যে তাপমাত্রা কি হবে? নিশ্চয়ই একই পরিমাণই থাকবে, বলতে পারি আমরা। এখন ধরে নাও আমি এখন স্নান করতে যাব। তো যখন স্নান করতে আমি যাব, আমি এখন এই জলটাকে স্নান করতে চলে গেলাম। কোনো কাজে লাগবে কি? হোমেও লাগবে না, যজ্ঞেও লাগবে না। বাট যদি স্নান করতে যাই, কি করবো আমরা? যে বেশি পরিমাণ জলটা নিয়ে যাব। কেন নিয়ে যাব? বেশি পরিমাণ জল মানে কি? বেশি পরিমাণ তাপটা নিয়ে যেতে পারছি আমরা, এটা বলতে পারি আমরা। সুতরাং এটা বলতে পারি যেখানে জলটা বেশি পরিমাণে আছে, ও তাপটা কি আছে? বেশি পরিমাণে রয়েছে। অর্থাৎ তাপটা হলো সেটা যেটা কোনো বস্তু ভরের উপর ডিপেন্ড করে আছে। আর যত বেশি পরিমাণে ভরটা থাকবে কি হবে? ও তত পরিমাণ তাপটা গ্রহণ করতে পারবে। সেইখানে বলতে পারি হচ্ছে তাপ হচ্ছে একটা শক্তি। তো যত বেশি ভরটা থাকবে, সেই ভরটা কী করবে? তত বেশি পরিমাণ শক্তিকে গ্রহণ করতে পারবে। এটাই হলো তাপ আর উষ্ণতার মধ্যে পার্থক্য। তাপটা কি বলতে পারি? কোনো বস্তুর একটা শক্তি যেটা গ্রহণ করলে কি হবে? গরম হবে, ত্যাগ করলে কি হবে? ঠান্ডা হয়ে যাবে। আর উষ্ণতা কি? একটা বস্তুর অবস্থা। কীরকম অবস্থা? যে কতটা হটেস্ট বা কতটা কুলেস্ট, ওটা জানতে সাহায্য করে থাকে। এই বেসিক কনসেপ্টটা মনে রেখো। তো এবার আমরা মেন ক্লাস 10 সিলেবাসের মধ্যে আসছি। তো সেখানে ফার্স্ট কি আমাদেরকে জানতে হবে যে তাপ দিয়ে কী করতে পারি আমরা। তো ফার্স্ট দেখো, ছোটোবেলা থেকে পড়ে এসেছি আমরা যে রেল লাইনে দুটো পাতের মধ্যে ফাঁকা রাখা হয়। কেন রাখা হয়? তাপ দিলে কি হবে? ওর প্রসারণ ঘটবে। এর ফলে কি হবে? যদি ফাঁকা না থাকে, প্রসারণের ফলে কী হবে? ধাক্কা খেয়ে ওটা সরে যাবে, লাইন থেকে বিচ্যুতি ঘটে যাবে। আর যেহেতু ফাঁকা রাখছে, এর ফলে কী হবে? যখন প্রসারণটা ঘটছে, সে ফাঁকা গ্যাপিংটা পূরণ হয়ে যাচ্ছে, এর ফলে কোনো ক্ষতি হচ্ছে না, তাই তো। তো এটা ছোটোবেলা থেকে পড়ে এসেছি আমরা যে তাপ কী করে? প্রসারণ ঘটাতে সাহায্য করে। তো এখন টেনে জানবো কি আমরা, যে প্রসারণ যে ঘটছে কার মধ্যে ঘটছে?
শুধু কি কঠিন পদার্থের মধ্যেই ঘটে তা কিন্তু না। আমরা জানি পদার্থের মধ্যে মোট 3টা অবস্থা রয়েছে, কঠিন, তরল, গ্যাসীয়। তো যখন তাপটা আমরা দেব এই 3টেরই কিন্তু প্রসারণ ঘটবে, কঠিনেরও প্রসারণ ঘটবে, তরলেরও ঘটবে, আর গ্যাসেরও কিন্তু ঘটবে। তাহলে ফার্স্ট কি জানবো আমরা, যে কঠিন পদার্থের প্রসারণটা জানবো, অর্থাৎ যখন তাপটা দেব তখন কঠিন পদার্থের মধ্যে কীরকম প্রসারণটা হচ্ছে ফার্স্ট জানার চেষ্টা করি। আর আমরা কি জানি যে কঠিন পদার্থের মোট 3টা অংশ আছে। কি কি আছে? দৈর্ঘ্য আছে। দৈর্ঘ্য কোনটাকে বলা হয়? এটা হচ্ছে দৈর্ঘ্য, যে কতটা লম্বা। এ থেকে বি পর্যন্ত হচ্ছে একটা যে কোনো রড বলতে পারো বা যে কোনো একটা লোহার বস্তু বলতে পারো, তার দৈর্ঘ্যটা বলতে পারি। তো যেহেতু একটা কঠিন পদার্থের মধ্যে দৈর্ঘ্য আছে, যখন তাপটা আমরা দেবো কী হবে? দৈর্ঘ্যে প্রসারণটা ঘটবে। আবার ক্ষেত্রফল কোনটাকে বলা হচ্ছে? কঠিন পদার্থের ক্ষেত্রফল মানে কোনটা বলা হচ্ছে? এই পুরো সারফেসটা, এই পুরোটা কি বলতে পারি আমরা? এই ক্ষেত্রফলটা। তো যখন এখানে তাপটা দেবো কী হবে? নিশ্চয়ই এই ক্ষেত্রফলটার পরিবর্তন ঘটবে বলতে পারি আমরা। আর আয়তন মানে কি বলতে পারি? পুরো অংশটা, মোট অংশটা কি বলতে পারি আমরা? আয়তন বলতে পারি। আর গিভ অন এক্সাম্পল, মন দিয়ে খেয়াল করো, এই ফিগারটার মধ্যে দৈর্ঘ্য কোনটা? এই যে একটা দৈর্ঘ্য বলতে পারি, বাহুটা বলতে পারি। ক্ষেত্রফল কোনটা? এই একটা হচ্ছে ক্ষেত্রফল। এই পুরোটা কি পাচ্ছি? পুরোটা হয়ে যাচ্ছে আয়তন হয়ে যাচ্ছে বলতে পারি আমরা। তো যেহেতু কঠিন পদার্থের মধ্যে দৈর্ঘ্য আছে, ক্ষেত্রফল আছে, আয়তন আছে, যখন কঠিনকে আমরা তাপ দেবো তখন তাহলে কি হবে? এই 3টেরই কিন্তু প্রসারণ ঘটবে। আর 3টে প্রসারণকে মোট 3টে সংজ্ঞাতে তোমাকে ডিফাইন করতে হবে। কীরকম? যখন ক্ষেত্রে প্রসারণটা ঘটবে তাকে বলা হবে, যখন দৈর্ঘ্যে প্রসারণটা ঘটবে কি বলা হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হবে। যখন ক্ষেত্রফলে প্রসারণটা ঘটবে ওকে বলা হবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আর যখন আয়তনে প্রসারণটা ঘটবে তাপটা দেওয়ার ফলে, তখন তাকে বলা হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখন দেখবো কি আমরা, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ব্যাপারটা কী জিনিস। তো আগে ধরে নাও এবি হচ্ছে একটা দৈর্ঘ্য ছিল। দৈর্ঘ্য মানে কি? লেন্থ বলতে পারি। তাই করলাম কি, একে L1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। L4 হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য। আগে ছিল মানে কি, L1 দিয়ে রিপ্রেজেন্ট আমি করলাম। এখন ধরে নাও যখন দৈর্ঘ্যটা মেজারমেন্ট করলাম, নিশ্চয়ই সেই মেজারমেন্ট করার টাইমে একটা পরিবেশের টেম্পারেচার ছিল একটা, বা উষ্ণতা ছিল একটা। ধরলাম কি সেই মুহূর্তে টেম্পারেচারটা ছিল θ1 করলাম। এই ভাষাতে θ1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। দেন করলাম কি, টেম্পারেচারটা আমি θ1 থেকে বাড়িয়ে θ2 করলাম। কি করলাম? θ1 থেকে বাড়িয়ে θ2 করলাম। তাহলে এখন বলো তো কে বেশি হবে? কি মনে হচ্ছে? বাড়িয়েছে মানে কি নিশ্চয়ই θ2 এর মানটা বেশি হবে। আর যদি টেম্পারেচারটা বাড়াই সেই মুহূর্তে লেন্থটা কী হবে? নিশ্চয়ই বেড়ে যাবে। তো বেড়ে এখন কতটা হয়ে গেল? ধরে নাও এই পরিমাণ বেড়ে এখন L2 হয়ে গেল। তাহলে L1টা ছিল L2 হয়ে গেছে। দৈর্ঘ্যটা তাহলে কতটা বেড়েছে? এটা বলতে পারি কি, যে L2 মাইনাস L1টা বেড়েছে। কার সাপেক্ষা বেড়েছে? সাপেক্ষা মানকে নিচে রাখতে হয়, নিচে L1 এর সাপেক্ষা বেড়েছে। কেন বেড়েছে? উষ্ণতা দেওয়ার ফলে বেড়েছে। কতটা উষ্ণতা দিয়েছি আমরা খেয়াল করো, θ1 থেকে θ2 মানে কি, ধরে নাও আগে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, এখন হয়ে গেছে কত? 80 ডিগ্রি সেলসিয়াস। কতটা টেম্পারেচার দিয়েছি আমরা খেয়াল করো, 20 থেকে 80 মানে 60 ডিগ্রি। কি করে মানটা পাচ্ছি আমরা? θ2 থেকে θ1টা মাইনাস করে। তাহলে এই যে সংখ্যাটা পেলাম তাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ আলফা দিয়ে লেখা হয়ে থাকে। ব্যাপারটা কি জিনিস মন দিয়ে খেয়াল করো, যে কোনো একটা কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে তাকেই বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যা কী দিয়ে লেখা হয়? আলফা দিয়ে লেখা হয়। একই রকমভাবে আমরা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কটা জানার চেষ্টা করি। তো যেহেতু দৈর্ঘ্যটা L দিয়ে লিখলাম, এখন করবো কি, ক্ষেত্রফল কি হচ্ছে কি বলে? এরিয়া বলে। তাই করবো কি, আমরা একে A দিয়ে লিখবো। ধরলাম আগে ক্ষেত্রফলটা A1 ছিল, আর যখন ক্ষেত্রফলটা A1 ছিল তখন ধরলাম পরিবেশের মধ্যে টেম্পারেচার ছিল θ1। এখানে একদম সেম, যে θ1 থেকে বাড়িয়ে কত করলাম? θ2 করলাম। সেই মুহূর্তে ক্ষেত্রফলটা কি হবে? নিশ্চয়ই বেড়ে যাবে বলতে পারি আমরা। বেড়ে কত হয়ে গেল? বললাম এরিয়াটা A2 হয়ে গেল। তাহলে কতটা বেড়েছে? A2 মাইনাস A1টা বেড়েছে। কার সাপেক্ষা বেড়েছে? প্রাথমিক মানের সাপেক্ষা বেড়েছে বলতে পারি আমরা। কেন বেড়েছে? উষ্ণতাটা বৃদ্ধি করার ফলে। কতটা বৃদ্ধি করেছি?
θ2 মাইনাস θ1টা বৃদ্ধি করেছি, বলতে পারি আমরা। তো এইকেই বলা হচ্ছে বিটা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো কি বলতে পারি আমরা, কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে বলবো না, কি বলবো, ক্ষেত্র মানে ক্ষেত্রফলে বলবো, প্রতি একক ক্ষেত্রফলে একক বা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারণটা ঘটে তাকে কি বলা হচ্ছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হচ্ছে। আশা করি এটা মনে থাকবে। তাই কি দিয়ে লেখা হচ্ছে, বিটা সিম্বল দিয়ে লেখা হচ্ছে। যার সংখ্যাটা লিখবে আর ম্যাথামেটিক্যাল ফর্মটা ছবি সহ লিখে দিয়ে আসবে, তাহলে তোমরা পেয়ে যাবে ফুল মার্কস। লাস্ট কি আছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখানে একদম সেম। আয়তন কি দিয়ে লিখতে পারি আমরা, আয়তন মানে কি ভলিউম, তে করবো কি আমরা V1 দিয়ে লিখবো আগের আয়তনটা। এখন ধরে নাও যখন আয়তনটা V1 ছিল তখন টেম্পারেচার ছিল θ1। এখন একই রকমভাবে করলাম কি, θ1 থেকে টেম্পারেচারটা বাড়িয়ে θ2 করলাম, সেই মুহূর্তে নিশ্চয় আয়তনটাও বেড়ে যাবে, বেড়ে কত হয়ে গেল, V2 হয়ে গেল, এটা বলতে পারি আমরা, তাই না? কতটা আয়তন বেড়েছে, V2 মাইনাস V1 পরিমাণ আয়তনটা বেড়ে গেছে। কার সাপেক্ষে বেড়েছে, আগের মানের সাপেক্ষে বেড়েছে। কেন বেড়েছে, তাপটা উষ্ণতাটা বৃদ্ধি করার ফলে বেড়ে গেছে। তো θ2 মাইনাস কত হয়ে গেল, θ1 হয়ে গেল। এই আয়তন প্রসারণ গুণাঙ্ক কি দিয়ে লেখা হয়, গামা দিয়ে লেখা হচ্ছে। অর্থাৎ কি বলতে পারি আমরা, একই রকম ভাবে যে কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনেতে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ আয়তনে প্রসারণটা ঘটে তাকেই বলা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ গামা বলা হচ্ছে। তা আলফাটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামাটা কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেন কি মনে রাখতে হবে, এই তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা 1 মার্কস এক্সামেতে আসে। কি সম্পর্ক মনে রাখবে, যে আলফা সমান বিটা বাই 2 সমান হচ্ছে গামা বাই 3। এই রিলেশনটা খুব ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে এই তিনটের মধ্যে সম্পর্ক। ওকে, বা এমন কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দেয়, কীরকম বলো তো, যে আলফা বিটা গামার মধ্যে অনুপাত লিখতে বলে। অনুপাত তাহলে কত হবে, খেয়াল করো, আলফা ইজ টু বিটা ইজ টু গামা, তাহলে কত হয়ে যাবে, আলফা পরিমাণটা কত, কিছু নেই মানে 1 আছে, বিটা কত আছে 2 আছে, আর গামা কত আছে 3 আছে। অনুপাতটা কত হয়ে গেল, 1:2:3 হয়ে গেল। যদি শুধু লিখতে বলে যে আলফা ও বিটার মধ্যে সম্পর্কটা কি, কি লিখবো, আলফা সমান বিটা বাই 2। যদি শুধু বলে বিটা এবং গামার মধ্যে রিলেশনটা কি, কি লিখবো, বিটা বাই 2 সমান গামা বাই 3। তাই মেন এই রিলেশনটা অবশ্যই মনে রেখো। ওকে, তো এবার জানবো কি আমরা, এই তিনটে যে গুণাঙ্ক পড়েছি আলফা বিটার গামা, এই তিনটে একক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখা যাক মন দিয়ে এখন এককটা কি করে নির্ণয় করছি আমি। তো ফার্স্ট দেখবো কি আমরা, আলফার এককটা কি হয়। আগে দেখবো কি আমরা এসআই একক, কি দেখবো, এসআই একক। মন দিয়ে খেয়াল করে এবার আলফা ইকুয়াল কত পাচ্ছি, L2 মাইনাস L1। এল মানে কি দৈর্ঘ্য বলতে পারি। তো দৈর্ঘ্য কি দিয়ে মাপা হয়, মিটার দিয়ে মাপা হয়, বা মিটার একক দিয়ে মাপা হয়, বসালাম। নিচে কি আছে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি দিয়ে মাপবো আমরা, নিশ্চয়ই মিটার দিয়ে মাপলো, বসালাম। থিটা মানে কি বললাম, উষ্ণতা, কি দিয়ে মাপা হয়, কেলভিন দিয়ে মাপা হয়। অলরেডি আমরা গ্যাসে আচরণের মধ্যে পড়ে এসেছি। এখন তাহলে কি হবে, মিটার মিটার কেটে গেল, কত বসে আছে, 1/কেলভিন বসে আছে। তো 1/কেলভিন তো লিখবো না আমরা, কি লিখবো আমরা, একে লেখা হয় পার কেলভিন দিয়ে। এটা মানে কি পার, 1টা লেখাও যায় না লেখাও যায়, কি লিখতে পারি, পার কেলভিন দিয়ে লেখা হয়। বা কি বলতে পারি আমরা, যখন নিচের থেকে কোনো মান উপরে উঠছে পাওয়ারটা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। বা কি বলতে পারি আমরা, কেলভিন টু দি পাওয়ার -1 বা কেলভিন ইনভার্স পাচ্ছি আমরা। এটা কি এসআই একক, এটা অবশ্যই মনে রেখো। আবার খেয়াল করো, তাহলে সিজিএস একক তাহলে কি হয়ে যাবে, উপরে কি আছে, লেন্থ আছে, কি দিয়ে মাপবো আমরা, সিজিএস মানে কি ছোট মান, অর্থাৎ সেন্টিমিটার দিয়ে মাপবো। এখানে কি আছে, মিটার, এখানে কি হবে, সিজিএস এতে সেন্টিমিটার নিশ্চয় হয়ে যাবে। ইনটু কত বলতে পারি, কেলভিন তো এখানে বসাবো না, কি বসাবো, সিজিএস মানটা কি দিয়ে মাপা হয়, ডিগ্রি সেলসিয়াস দিয়ে মাপা হয়, মানটা বসালাম। সেমি সেমি কি হলো, কেটে গেল, কত বসে আছে এখন, 1/ডিগ্রি সেলসিয়াস বসে আছে। বা কি বলতে পারি, পার ডিগ্রি সেলসিয়াস, বা কি বলতে পারি, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে পারি আমরা। এটা কি পেলাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক পেয়ে গেলাম, এসআই একক, সিজিএস একক বলতে পারি আমরা। তাহলে ব্যাপারটা খেয়াল করে দেখো এবার, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে যে একক পেয়েছে, কোথাও কি দৈর্ঘ্যের কোনো মান আছে, মানে মিটার মানটা কোথাও কি আছে,
নেই। কি আছে? অনলি পার কেলভিন আছে। এখানে কি অনলি পার ডিগ্রি সেলসিয়াস আছে। তাহলে এখান থেকে এই ব্যাখ্যামূলক প্রশ্নটা হয় কি জানো, যে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপরই নির্ভর করে না। খেয়াল করে দেখো, কোথাও কিন্তু নির্ভর করছে না। কিভাবে করবে? আগে সংজ্ঞাটা লিখে জাস্ট এককটা বার করে দিবে, তাহলেই হবে, 2 মার্কস পেয়ে যাবে এখান থেকে। আবার ইন্টারেস্টিং জিনিসটার মধ্যে খেয়াল করো, এখানে খেয়াল করো। এখন দেখবো কি আমরা বিটা মানে কি ক্ষেত্রফলের এসআই এককটা কি হচ্ছে, কি হচ্ছে এসআই এককটা। মধ্যে খেয়াল করো, উপরে কি আছে? এরিয়া। এরিয়া কি দিয়ে মাপি? বর্গ মিটার বা কি মিটার স্কয়ার দিয়ে নিশ্চয়ই মাপি আমরা, বসালাম। নিচে কি আছে? ক্ষেত্রফল। কি দিয়ে মাপি আমরা? এও তো মিটার স্কয়ার দিয়ে মাপি আমরা। আর টেম্পারেচার কি দিয়ে মাপি আমরা? যে কেলভিন দিয়ে মাপি। মিটার স্কয়ার পার্টটা কেটে গেল, কত বসে আছে? 1/কেলভিন, বাকি বলতে পারি পার কেলভিন, বাকি বলতে পারি আমরা যে কেলভিন টু দি পাওয়ার -1, যেহেতু মানটা উপরে উঠলো পাওয়ারটা মাইনাস হয়ে গেল, বা কেলভিন ইনভার্স বলতে পারি আমরা। একই রকম ভাবে এই সিজিএস এককটা বার করে ফেলতে পারে, কত হয়ে যাবে? মিটার পাল্টে কত হয়ে যাবে? সেন্টিমিটার স্কয়ার হয়ে গেল। মিটার পাল্টে কত হবে? সেন্টিমিটার স্কয়ার হয়ে গেল। কেলভিনটা পাল্টে কত হবে? ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। একই রকম মানটা কি কেটে যাচ্ছে, তো কেটে এখন কত বসে আছে? পার ডিগ্রি সেলসিয়াস, বাকি পাচ্ছি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স পাচ্ছি। তো মন দিয়ে খেয়াল করো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে যা একক পেয়েছি, ক্ষেত্রফলটা কি পেয়েছি আমরা? তাই কিন্তু পেয়েছি, তাই না? আবার যদি আমরা এর আয়তনটা বার করি, কত হয় জানো? বার করে দেখিয়ে দিচ্ছি আমি, মন দিয়ে খেয়াল করে এবারে। আয়তন মানে কি হয়ে যাবে? নিশ্চয়ই সেন্টিমিটার কিউব হয়ে যাবে সিজিএসটা। নিচে কত আছে? আয়তন আছে, কত হয়ে যাবে? সেন্টিমিটার কিউব হয়ে গেল, ইনটু কত পাচ্ছি? এটা মানে কি ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। একই মান কেটে কত পাচ্ছি আমরা? পার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স পেয়ে যাচ্ছি আমরা। তো খেয়াল করে দেখো, সিরিয়াস মানটা এটা হবে, এসআইটা কত হয়ে যাবে? এসআইটা পার কেলভিন হয়ে যাবে, বাকি বলতে পারি কেলভিন ইনভার্স হয়ে যাবে একই রকম ভাবে। এটা অবশ্যই মনে রেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা বিটা গামা তিনটেরই কিন্তু একই একক। কি একক? এসআই হচ্ছে পার কেলভিন, সিজিএস হলো পার ডিগ্রি সেলসিয়াস। এককটা কিন্তু অবশ্যই মনে রেখো। তো এবার দেখবো কি আমরা, যে এই যে বললাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই মানটা বিভিন্ন কঠিন পদার্থের মান বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন যদি দেখা যায় পিতল, তো পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা মেজারমেন্ট করে দেখা গেছে যে 19 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। দেন কি আছে? জার্মান সিলভার 18 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। দেন কি আছে? তামা সামান্য কমবে, মানে 17 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। লোহাটা কত? এত। ইস্পাতটা কত? 11 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। আর লাস্টে আছে ইনভার্ট। ইনভার্টটা কি জানো? ইনভার্ট হচ্ছে একটা সংকর ধাতু। কার বলো তো? নিকেল আর ইস্পাতের তৈরি সংকর ধাতু। ওকে, মানটা কত হয়ে যায়? 9 × 10⁻7 পার ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তো এই মানটা মনে রাখবো কেন আমরা? তো এই মানটা মনে রাখার পেছনে কারণ আছে, একটা কিরকম কারণ? ভাববে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা বেশি হবে, তার কি হবে? নিশ্চয় আগে প্রসারণটা ঘটবে। আর যার গুণাঙ্কের মানটা কম, কি হবে? নিশ্চয় পরে প্রসারণটা ঘটবে। তো এর উপর একটা প্র্যাকটিক্যাল করে দেখা গিয়েছিল। কিরকম প্র্যাকটিক্যাল বলো তো? ধরে নাও আমি মোট দুটো ধাতব পাত্র নিচ্ছি। ধরুন এ হচ্ছে পিতল আর এটা হচ্ছে লোহা। কি বললাম? এটা কি বললাম? এটা হচ্ছে লোহা বললাম। এটা কি বললাম? পিতল বললাম। কি বললাম? পিতল বললাম। ঠিক আছে, পিতল বললাম। ওকে, যখন দুটো ধাতব পাতকে একসাথে জয়েন করে রাখা হয় তাকে বলা হয় দ্বিধাতব পাত। কি বললাম? তাকে বলা হচ্ছে দ্বিধাতব পাত বলা হচ্ছে। ঠিক আছে, তো এখন মন দিয়ে খেয়াল করো, আমি এখন এর মধ্যে তাপ দিলাম, তাহলে সেই মুহূর্তে কি হবে? আমরা কি জানি যে পিতল লোহার মধ্যে কি হবে? মানটা কত? 12 × 10⁻6 আর পিতলটা কত? 19। তা কার প্রসারণ গুণাঙ্কের মানটা বেশি? কি বলতে পারি? পিতলটা বেশি। তো যেহেতু পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা বেশি, তারপরে কি হবে বলো তো? ওটা আগে প্রসারণ ঘটবে। আগে প্রসারণ করলে কি হবে? সে আগে বেড়ে যাবে। আগে বাড়লে কি হবে? লোহার মধ্যে একটা প্রেসার দিবে। তার ফলে কি হবে জানো? তার ফলে ফিগারটা এরকম দেখতে হয়ে যাবে, এরকম দেখতে হয়ে যাবে। ঠিক আছে, এরকম দেখতে হয়ে যাবে। ওকে, মানে যার দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্কের মানটা বেশি হবে তার প্রসারণটা আগে ঘটবে। এর ফলে কি হবে?
সেটা বেশি বাঁকবে বা আগে বাঁকবে, এরপরে কি সেই অংশটা বাইরের দিকে অবস্থান করবে। এটা মনে রাখবে, দ্বিধাত্মক পাতের মধ্যে যার প্রসারণ গুণাঙ্কের মানটা যত বেশি হবে সে তত কিন্তু প্রসারণটা আগে ঘটবে, এর ফলে কি ওটা বাইরের দিকে অবস্থান করবে। উল্টো কেসটা ভাবো এবারে, কীরকম কেস ভাববো স্যার? ধরে নাও এখন আমি তাপমাত্রা কমাচ্ছি, তারপরে কি হবে? তো নিশ্চয়ই এ কী হবে, নিশ্চয়ই আগে ঠান্ডা হবে ভিতরটা, যদি প্রসারণ গুণাঙ্কের মানটা বেশি, মানে আগে যেমন তাপটা গ্রহণ করবে, আগে তাপটা বর্জন করবে, এর ফলে কী হবে, ওটা তখন ভেতরের দিকে অবস্থান করবে। তখন কী হবে বলতো ব্যাপারটা, যখন ঠান্ডা করবো তখন উল্টো কেস করবে, মানে কি ওটা ভেতরের দিকে তখন অবস্থান করবে। ওকে, এই বেসিক কনসেপ্টটা মনে রাখো। তো এই কোশ্চেনটা এক্সামে এসে করে যে দুটো ধাতব পাত আছে, যেমন বললাম কি লোহা আর ইস্পাত আছে, তো এদের মধ্যে তাপ প্রয়োগ করলে কোনটা বাইরের দিকে অবস্থান করবে? দেখবো কার প্রসারণ গুণাঙ্কের মানটা বেশি, কার বেশি? লোহার বেশি, সেই কারণে কি বলবো লোহাটা বাইরের দিকে অবস্থান করবে। এখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু এক্সামেতে জিজ্ঞাসা করে। আর কিরকম কোশ্চেন জিজ্ঞাসা করে মন দিয়ে খেয়াল করো। ধরুন বললো যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা 19 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? কি বলবো আমরা? যে পিতলের মধ্যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে, কি বললাম, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি একক দৈর্ঘ্যে এত অংশ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে। বুঝতে পেরেছ? যেমন ধরে নাও এখন অফার চলছে, আমি দোকানে গিয়ে বললাম যে একটা ড্রেসের দাম কত, দোকানে কি বললো আমাকে যে 500 টাকা বললো, যে 500 টাকা বললো পার পিস বললো, পার পিস, এর মানে কি বলতে পারি যে এক পিসের দাম 500 টাকা। এখানে সেম, যে পার ডিগ্রি সেলসিয়াস মানে কি বলতে পারি, যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করি সেই মুহূর্তে কি হবে যে প্রতি একক দৈর্ঘ্যে এত অংশ দৈর্ঘ্যটা বৃদ্ধি ঘটে যাবে। এই কনসেপ্টটা মনে রাখো। তো এবার দেখবো কি আমরা, দেখো যেমন কঠিন পদার্থের মধ্যে তাপ দিলে প্রসারণ ঘটছিল, তাহলে একই রকমভাবে যদি আমরা তরল পদার্থের মধ্যে তাপ দিই তখন তাহলে কী হবে, নিশ্চয় প্রসারণ ঘটবে। কিন্তু কিসের প্রসারণটা ঘটবে খেয়াল করে দেখো, তরলে কি কোনো দৈর্ঘ্য আছে নাকি? নেই। কোনো ক্ষেত্রফল আছে? নেই। অনলি কি আছে? আয়তন আছে। তাহলে যেহেতু অনলি আয়তন আছে, এর ফলে কী হবে, যখন তরলের মধ্যে তাপটা দেবো আমরা কি হবে, অনলি ফর আয়তনেরই কিন্তু প্রসারণটা ঘটবে। ঠিক আছে, অনলি আয়তনের প্রসারণটা ঘটবে। যেমন খেয়াল করে দেখো, একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ জল নিয়েছি, নিয়ে করলাম কি তাকে আমি উত্তপ্ত করলাম, সেই মধ্যে কী হবে, জলটা প্রসারিত হবে, উপচে পড়বে বলতে পারি আমরা, অর্থাৎ আয়তনের প্রসারণটা ঘটছে। তো সেই আয়তনের প্রসারণকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। কী কী ভাগ? একটা হচ্ছে তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেকেন্ডটা হলো যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এই দুটো ভাগে মোট ভাগ করা হয়েছে। আপাত মানে কি বলতে পারি, অ্যাপারেন্ট বলতে পারি, আর প্রকৃত মানে কি বলতে পারি, রিয়েল বলতে পারি। ব্যাপারটা আবার কীরকম জিনিসটা পাবো, আপাত মানে কি, প্রকৃত মানে কি? আমরা কি জানি, যখনই জলের মধ্যে তাপটা দেব, বা ধরে নাও দুধ, এখন ওভেনের মধ্যে দুধটা গরম করতে বসিয়েছে, দিয়ে কিছুক্ষণ পর যখনই আমি মুখটা ঘোরাবো আর যখনই দেখবো কী হবে, দিকে উপচে পড়ে যাচ্ছে দুধটা, উপচে পড়ে যাচ্ছে মানে কি প্রসারণ ঘটছে, এটা বলতে পারি আমরা। একেই বলা হচ্ছে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, একে আপাত প্রসারণ বলতে পারি আমরা। কিন্তু একটু মন দিয়ে খেয়াল করে দেখো, শুধুমাত্র দুধ মানে অনলি দুধ কি ওভেনের মধ্যে দিয়ে গরম করতে পারবো আমরা? নিশ্চয়ই পারবো না। কি করতে হবে, একটা জাগার মধ্যে নিয়ে তবে তো আমরা গরম করতে পারবো। তাহলে জাগার মধ্যে নিচ্ছি মানে কি, দুধটাকে একটা জাগার মধ্যে নিচ্ছি মানে বলতে পারি আমরা যখন তাপটা দেব তখন কি হবে, আগে পাত্রটা গরম হবে, গরম হওয়ার পর কি হবে, বাকি তাপটা তরলের মধ্যে পাঠাবে বা দুধের মধ্যে পাঠাবে, তারপরে কি হবে, দুধটা গরম হয়ে যাবে। তাহলে যদি আমরা ডিপলি মন দিয়ে খেয়াল করি কি ঘটছে, আলটিমেটলি যখন তাপটা দিচ্ছে কি হচ্ছে, প্রথমে পাত্রের প্রসারণটা কিন্তু ঘটছে, তারপরে কি হচ্ছে, তারপরে কিন্তু তরলের আপাত প্রসারণটা ঘটছে, এটা বলতে পারি আমরা। তাহলে আপাত দৃষ্টিতে আমার শুধুমাত্র দুধটা উপচে পড়ছে বলে মনে হলেও শুধু কিন্তু দুধের পক্ষে একা তাপটা নেওয়া সম্ভব হয়নি। কি সম্ভব হয়েছে, আগে পাত্র নিয়েছে, দিন দুধটা নিয়েছে। অর্থাৎ এটা বলতে পারি আমরা যে কোনো তরল পদার্থের মধ্যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে
প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ ঘটে তাকে বলা হচ্ছে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা বলতে পারি আমরা। একই রকমভাবে কোনো তরল পদার্থের মধ্যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ ঘটছে তাকে বলা হচ্ছে কি প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, এই সিম্বলটা মন দিয়ে খেয়াল করবে। আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? গামা দিয়ে লিখবো। বাট প্রেসার সিম্বলটা কি বলতো? আপাত হওয়ার জন্য একে অ্যাপারেন্ট এক্সপ্যানশন অফ ওয়াটার বলা হচ্ছে, সেই কারণে একে গামা এ দিয়ে লেখা হয়। ঠিক আছে, এখানে কি হচ্ছে? প্রকৃত মানে কি রিয়েলি ওটা হচ্ছে, মানে কি একে গামা অফ আর দিয়ে ডিনোট করবো আমরা। তোমাদের দৃষ্টিভঙ্গিতে বলো এবারে যে কোন গুণাঙ্কের মানটা বেশি, আপাত প্রসারণ না প্রকৃত প্রসারণ? কি মনে হচ্ছে? আপাত মানে কি শুধু তো জলটা উপচে পড়ছে বা দুধটা উপচে পড়ছে বলতে পারি আমরা। আর প্রকৃত মানে কি পাত্রটাও গরম হচ্ছে, দেন কি বলতে পারি, দেন দুধটা উপচে পড়ছে, মানে কি দুটোই উপচে পড়ছে, মানে কি বেশি তাপটা প্রোভাইড করা হয়েছে। সেই কারণে সবসময় মনে রাখবে যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা সবসময় বেশি হবে কার থেকে? আপাত প্রসারণ গুণাঙ্কের থেকে। এই রিলেশনটা ফার্স্ট অবশ্যই মনে রেখো। আর সেকেন্ড যে রিলেশনটা এক্সামেতে জিজ্ঞাসা করবে ওটা মন দিয়ে খেয়াল করবে। মন দিয়ে খেয়াল করো, গামা এ মানে কি বললাম? আপাত প্রসারণ। আর গামা জি মানে কি জানো? জি মানে হচ্ছে গ্লাস বা পাত্র বলতে পারি। কি বললাম? পাত্রে প্রসারণ। কি বললাম? পাত্রে প্রসারণ বলতে পারি আমরা। তাহলে কি বলতে পারি এখান থেকে? যখন প্রকৃত প্রসারণটা হচ্ছে মানে কি আগে কি হচ্ছে? আগে হচ্ছে পাত্রে প্রসারণ, তারপরে কি হচ্ছে? তারপর হচ্ছে আপাত প্রসারণ মানে গামা অফ এ। এই রিলেশনটা কিন্তু অবশ্যই মনে রেখো। ঠিক আছে, এই দুটো রিলেশন দিয়ে একটা কোশ্চেন কিন্তু এক্সামেতে জিজ্ঞাসা করেই একদম। ঠিক আছে, আর এই যে আয়তন প্রসারণটা যে বলছি এদেরও কিন্তু এককটা একদম সেম। এরকম কি বলতো? এদেরও এসআই একক হয়ে যাচ্ছে পার কেলভিন বা কেলভিন ইনভার্স। আর সিজি এককটা কি হচ্ছে বলতো? পার ডিগ্রি সেলসিয়াস, বাকি বলতে পারি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হয়ে যাচ্ছে। এককটা মনে রেখো। আর এই আয়তন প্রসারণ গুণাঙ্কের বা আয়তন প্রসারণ একটা মান আছে, কত জানো? সে আমরা চার্লসের সূত্রের মধ্যে পড়েছিলাম, একটু ভিডিওটা দেখে নিও। সেখানে কি বলেছিলাম? সেখানে চার্লস কি বলেছিল? যে যত টেম্পারেচারটা বৃদ্ধি করব 1/273 অংশ করে আয়তনটা বৃদ্ধি পেয়ে যায়। সেই কোনো মনে রাখবে আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা হয়ে যায় 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। কত বললাম? 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, বা এটাও বলতে পারি 1/273 এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। দুটোভাবেই কিন্তু মানটাকে মনে রেখো, কোনো কনফিউশন হবে না। ঠিক আছে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ওকে।